এই স্তম্ভটি ধারণা করা হয় প্রায় 2300 বছরের পুরনো। পুরো দিঘিটা প্রায় 60 বিঘা জায়গার উপরে খনন করা হয়েছিল, আর একরের হিসাবে এটা প্রায় 19 একর জায়গা নিয়ে। বলতে গেলে প্রায় 1 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে পুরো দিঘির এলাকা। এই হচ্ছে সেই পিলার, এটার ব্যাস হচ্ছে 10 বর্গ ফুট। আর এই আকারের স্তম্ভ বর্তমান সমাজে কিন্তু খুঁজে পাওয়া যায় না, কারণ এটি টোটালি একটা গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং এই পাথরের দৈর্ঘ্য হচ্ছে 32 ফুট 8 ইঞ্চি। সেই 2300 বছর আগে এত বড় আকারের পাথর আসলে এখানে কিভাবে আনা হলো? আর এই দিঘিটাই বা কারা খনন করলো? আসলে কি বাংলাদেশে এরকমের 2300 বছর আগের কোনো স্থাপনা রয়েছে? আর থাকলেই বা তার ইতিহাস কি? তার পাশাপাশি এখানে যেতে আমাদেরকে কত চড়াই উতরাই পার হতে হয়েছে তাও আমরা আমাদের আজকের এই ভিডিওতে বর্ণনা করব। তাহলে চলুন না শুরু করি আমাদের আজকের ভিডিও। গত পর্বে আমরা আপনাদেরকে ঘুঘুডাঙ্গা তাল সাম্রাজ্যটা ঘুরিয়ে দেখিয়েছি, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে নওগাঁর আর একটা বিখ্যাত স্পট দেবর দিঘি। আর সেটা যাওয়ার জন্য আমাদেরকে এখন কিন্তু সাপাহার যেতে হবে। আমরা এখন সাপাহারের উদ্দেশ্যে এই ঘুঘুডাঙ্গা থেকে আবার রওনা দিচ্ছি। এই জন্য আমরা একটা ভ্যান নিয়েছি। এই ভ্যানে করে আমরা কিন্তু সরাসরি সাপাহারে যাব না, আমরা প্রথমে যাব শিবপুর। এখানে এই ঘুঘুডাঙ্গা তাল সাম্রাজ্য থেকে শিবপুরের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, আর ওখান থেকে আবার বেশ খানিকটা পথ পার হয়ে আমাদেরকে কিন্তু সেই সাপাহার যেতে হবে। এই সাপাহারে কিন্তু বাংলাদেশের বিখ্যাত আমের হাট বসে। পুরো ঘুঘুডাঙ্গা এলাকাটা কিন্তু মাটির বাড়িতে পরিপূর্ণ। তার পাশাপাশি এটা কিন্তু মূলত আমের এলাকা। এই সাপাহার হচ্ছে আমের জন্য খুবই বিখ্যাত। সাপাহারে বেশ ভালো ভালো মানের কিছু আম বাগান রয়েছে এবং এই কারণে সাপাহারে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ আমের হাট বসে। আর বাংলাদেশের সবচেয়ে বড় আমের হাট হচ্ছে কানসা। আজকে আমরা এখানকার আমের বাগানগুলো দেখতে দেখতে সাপাহার চলে যাব এবং সাপাহারের পাশেই কিন্তু সেই দেবর দিঘির অবস্থান। বলতে গেলে সাপাহার বাজার থেকে মাত্র অল্প একটু দূরেই হচ্ছে সেই দেবর দিঘি, এবং ওই দিঘিটাও কিন্তু বিখ্যাত একটা দিঘি। আমরা আজকে ওটা ঘুরে দেখবো এবং ওখানকার সমস্ত ইতিহাস জানার চেষ্টা করব। এটা হচ্ছে শিবপুর বারোয়ারি দুর্গা মন্দির। আর আমরা অবশেষে শিবপুর চলে এসেছি। এখান থেকে আমরা এখন সাপাহার চলে যাব। ঘুঘুডাঙ্গা থেকে আমরা জন প্রতি 10 টাকা ভাড়ায় এই শিবপুর আসলাম। এই শিবপুর থেকে সরাসরি কিন্তু আমরা সাপাহার যাচ্ছি না, আমরা এখান থেকে যাবো হচ্ছে সারাইগাছি। এই সারাইগাছি পর্যন্ত ভাড়া হচ্ছে 50 টাকা। এখান থেকে সারাইগাছির দূরত্ব প্রায় 14-15 কিলোমিটার, আর যেতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে। বেশ ভালোই দূরত্ব। আমরা আবারও সেই গ্রামীণ রাস্তা ধরে এখন ছুটে চলছি সেই সারাইগাছির উদ্দেশ্যে। এদিকের প্রতিটা রাস্তাই কিন্তু চমৎকার ক্ষেতের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। দুই পাশে চমৎকার সবুজ ক্ষেত, তার মাঝখান দিয়ে চমৎকার পিচ ঢালা রাস্তা। এদিকে চমৎকার গম চাষ করা হয়েছে, আর পাশে কিন্তু আপনারা অনেক আম বাগান দেখতে পাবেন। এগুলো কিন্তু হচ্ছে সব আমের বাগান। এই আম গাছে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের আম পাওয়া যায়। আমরুপালি এখানকার সবচেয়ে বিখ্যাত আম। এছাড়াও কিন্তু এখানে ল্যাংড়া, ফজলি সব জাতের আমই হয়, এবং এইসব আমই কিন্তু স্থানীয়রা এই সাপাহার আম বাজারে বিক্রি করে থাকে। বর্তমানে ক্ষেতে কিন্তু প্রচুর গম চাষ করা হয়েছে। এখন গম ঘরে তোলার সময় কৃষকরা গম কাটায় ব্যস্ত, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার আম গাছ লাগানো হয়েছে। এগুলোর বেশিরভাগই কিন্তু আমরুপালি গাছের বাগান। মূলত বর্তমানে আমরা যে এলাকাটায় রয়েছি এটাকে একসময় বরেন্দ্র এলাকা বলা হতো। বাংলাদেশের সবচেয়ে উঁচু ভূমি হচ্ছে এটা। বলতে গেলে অনেকটা মালভূমির মতো এই এলাকাটা। অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলের উচ্চতা অনেক বেশি। এই কারণেই এখানে কিন্তু আম খুব বেশি পরিমাণে হয় এবং এখানকার আমের কোয়ালিটি অনেক ভালো। একটা মজার ব্যাপার হচ্ছে উত্তরবঙ্গ থেকে আপনারা যতটাই ভারতের দিকে যাবেন ততই উন্নত কোয়ালিটির আম পাবেন। এদিককার মাটি আমের জন্য যতটা উপযুক্ত, এই কোয়ালিটির আম কিন্তু বাংলাদেশের অন্য কোনো মাটিতে হয় না। দেখতে দেখতে আমরা মেইন রাস্তায় চলে এসেছি, আর এই রাস্তা ধরেই সোজা সাপাহার যেতে হবে। আমরা মেইন রাস্তায় রয়েছি, আর এইদিকে আমের বাগানের পরিমাণ কিন্তু অনেক বেশি। এখানে রাস্তার দুই পাশে কিন্তু অনেক আমের বাগান, প্রচুর আম এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। এবং এটা হচ্ছে বরেন্দ্র ভূমি। এই জায়গাটা কম্পারেটিভলি অনেক বেশি উঁচু, যার কারণে এখানে আম গাছ ভালো হয়। এইদিকে এইখানে আঙুরের বাগান করা হয়েছে। এগুলো হচ্ছে আঙুর গাছ, চমৎকার করে লাগানো হয়েছে। আর এই পাশে আবার এই যে বেদানা গাছ লাগানো হয়েছে। নতুন করে এইসব বাগান তৈরি করা হয়েছে। বিদেশ থেকে উন্নত জাতের
বেদানা নিয়ে আসা হয়েছে এবং সেই গাছ লাগানো হয়েছে। এখনো গাছগুলো খুব ছোট ছোট। আর অবশেষে আমরা সরাইগাছি চলে এসেছি। এখান থেকে আবার সাপাহারের গাড়িতে যাব। এখান থেকে আবার বাসে চললাম এই সাপাহার যাওয়ার জন্য। বাসে করে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগে সাপাহার যেতে। ভাড়া মোটামুটি 20 টাকা। অবশেষে আমরা সাপাহার চলে এসেছি। এখন আমরা যাবো দেবর দিকে। আমরা এখানে আবার একটা ভ্যানে চললাম এখন দেবর দিকে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে এই ভ্যানটা রিজার্ভ নিল হচ্ছে 40 টাকা। এখান থেকে খুবই কাছে, অনেক চড়াই উত্তরাই করে কিন্তু আমাদেরকে দেবর দিকে আসতে হবে। বলতে গেলে নওগাঁ মূল শহর থেকে এই সাপাহারের দূরত্ব হচ্ছে 114 কিলোমিটার। মানে অনেকখানি পথ পাড়ি দিয়ে তারপরে আমাদেরকে সাপাহারে আসতে হবে। সাপাহার মেইন বাজার থেকে দেবর দিকে যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 10 মিনিটের ভেতরেই আপনারা চলে যেতে পারবেন। নওগাঁ থেকে আপনারা চাইলে সরাসরিও এই দেবর দিকে আসতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে বাসে করে। আবার আপনারা চাইলে এই যে এভাবে ভেঙে ভেঙে ঘুঘুডাঙ্গা হয়ে তারপর আসতে পারবেন। ওই দিক থেকে পথ একটু বেশি, ওই দিক থেকে পথ হচ্ছে 114 কিলোমিটার। তবে যেভাবেই আসুন না কেন এখানে আসতে আপনাদের মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লাগবে। এই হচ্ছে ঐতিহাসিক দেবর দিঘির গেট। মূলত এই দেবর দিঘিটা কিন্তু পত্নীতলার ভেতরে পড়েছে, আর সাপাহার হচ্ছে আলাদা একটা থানা, আর এটা আবার আলাদা থানায় পড়েছে। মোটামুটি এই পর্যন্ত আসতে অনেক টাকাই খরচ হলো। এখান থেকে দেবর দিঘি খুব বেশি একটা দূরে নয়, মোটামুটি 2 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাবো। কথা বলতে বলতে আমরা কিন্তু দেবর দিঘির প্রবেশ পথে চলে এসেছি। অনেক ঝামেলার পরে আমরা কিন্তু দেবর দিঘিতে এসেছি। বিশাল এই দিঘি, মূলত এর আশেপাশে অনেকগুলো প্লেগ্রাউন্ড রয়েছে। ঢোকার পথেই আপনাদের চোখে পড়বে বাচ্চাদের একটা খেলার জায়গা, কিছু স্লাইডার আছে বাচ্চাদের খেলার জায়গা। মূল দিঘিটা ওইদিকে। দিঘিতে ঢোকার শুরুতেই আপনাদের চোখে পড়বে দুই পাশে চমৎকার গাছের সারি, আর এই রাস্তাটার শেষ মাথায় রয়েছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত দিঘি। বর্তমানে আমরা যে দিঘিটিতে এসেছি, ধারণা করা হয় এই দিঘিটি 2500 বছরের পুরনো। সেই পাল সাম্রাজ্যের সময় কাটা হয়েছিল। ভাবতে আশ্চর্য লাগছে। এবং এর মাঝখানে একটা পিলার রয়েছে, এই পিলারটাও সেই 2300 বছরের পুরনো। দিঘির শুরুতেই একটা চমৎকার প্রবেশ পথ রয়েছে, দুই পাশে অসংখ্য দোকান রয়েছে। এখানে একটা চমৎকার ঘাট রয়েছে। দিঘির মাঝখানে একটা পিলার রয়েছে অষ্টভুজ আকৃতির। এটার উচ্চতা প্রায় 31 ফুট, অর্থাৎ পানির নিচে 6 ফুট রয়েছে এবং পানির উপরে 25 ফুট উঁচু। আশ্চর্যের বিষয় হচ্ছে এটা প্রায় 10 ফুট ব্যাসের একটা পিলার এবং অষ্টভুজ আকৃতির। এই পুরো পিলারটা মূলত গ্রানাইট পাথরের এবং এই জিনিসটা 2300 বছর আগে এখানে এসেছে। এটাই সবচেয়ে আশ্চর্যের একটা জিনিস। দিঘির চারপাশে বসার জন্য চমৎকার ছাতা আকারের গোল গোল টেবিল বানানো হয়েছে। এই মূল দিঘিটি প্রায় 60 বিঘা জায়গার উপরে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ 60 বিঘা জমি খনন করে এই দিঘিটি তৈরি করা হয়েছে। এখানে বেশিরভাগই খাবারের দোকান হচ্ছে চটপটি আর ফুচকার দোকান। প্রচুর চটপটি ফুচকা বিক্রি করা হয়। সাধারণত দিঘিতে যেসব মানুষজন আসে তাদের বেশিরভাগই পুরুষ মহিলা আসে, তারা এই চটপটি ফুচকা খুব পছন্দ করে। আর এদিকে অনেকগুলো খাবারের দোকান রয়েছে। মূলত দিঘির সামনের অংশেই এই খাবারের দোকানগুলো এবং বসার সুব্যবস্থা রয়েছে। একদম এই মাথা পর্যন্ত খাবারের দোকান, বেশিরভাগই হচ্ছে চটপটি ফুচকার দোকান। দিঘির পাড়ে তেমন একটা গাছপালা নেই, দু একটা আম গাছ রয়েছে এই পাশে, এই যেগুলো হচ্ছে আম গাছ, আর তেমন কিছু নেই। বসার বেঞ্চ এগুলো সব খাবারের দোকানের পক্ষ থেকে। আর সরকারের তরফ থেকে এই ছাতাগুলো এখানে তৈরি করা হয়েছে। এখানে চমৎকার বসার ব্যবস্থা রয়েছে। দুই পাশে যথেষ্ট পরিমাণে ফুচকা চটপটির দোকান রয়েছে। বিকেল হলে অনেকেই এখানে ঘুরতে আসে। পুরো দিঘিটার চারপাশে পার বাঁধাই করা রয়েছে এবং দিঘির এই পাশটা কিন্তু পুরোটাই আম বাগান। পুরো দিঘির চারপাশেই এরকমের আম বাগান রয়েছে, আর এই আম বাগানের পাশাপাশি সবুজ ক্ষেত যে কোনো দর্শকের মনকেই পুলকিত করবে। এক কথায় বলতে গেলে
অসাধারণ। এক পাল ভেড়া রয়েছে এখানে, খুবই চমৎকার। ছোট ছোট ভেড়ার বাচ্চাও আছে। পুরো দিঘিটা প্রায় ৬০ বিঘা জায়গার উপরে খনন করা হয়েছিল, আর একরের হিসাবে এটা প্রায় ১৯ একর জায়গা নিয়ে। বলতে গেলে প্রায় ১ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে পুরো দিঘির এলাকা। তবে বর্তমানে এর চারপাশের সবুজ প্রকৃতি আপনাকে সত্যি মুগ্ধ করবে। আর বিশেষ করে এর চারপাশেই কিন্তু প্রচুর পরিমাণে আম গাছ লাগানো হয়েছে। আর দিঘি এবং দিঘির চারপাশের জায়গা সরকারিভাবে প্রতি বছর ইজারা দেওয়া হয়, অর্থাৎ সরকার বছরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এখান থেকে উপার্জন করে। মূলত এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়েছিল। রাজা দ্বিতীয় দিব্যপাল অথবা দিব্যক পাল রাজা মহিপালকে পরাজিত করার পরে সিংহাসনে আরোহণ করেন, এবং তিনি সিংহাসনে আরোহণ করে তার স্মৃতি রক্ষার জন্য এই দিঘিটি খনন করেছিলেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দিঘির, ওই যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ওই মাঝখানের স্তম্ভটি, এই স্তম্ভটি ধারণা করা হয় প্রায় ২৩০০ বছরের পুরনো, কারণ সেই পাল সাম্রাজ্য ছিল ২৩০০ বছর আগের। আর এই আকারের স্তম্ভ বর্তমান সমাজে কিন্তু খুঁজে পাওয়া যায় না, কারণ এটি টোটালি একটা গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে, এবং এই পাথরের দৈর্ঘ্য হচ্ছে ৩২ ফুট ৮ ইঞ্চি, অর্থাৎ বিশাল আকারের। এবং এর বেশিরভাগ অংশই কিন্তু পানির উপরে রয়েছে, মাত্র ৬ ফুট পানির নিচে রয়েছে, আর উপরে রয়েছে প্রায় ২৫ ফুট। মূলত এই দিঘিতে একটা নৌকা রয়েছে, চাইলে আপনারা নৌকায় চড়তে পারেন, কিন্তু তার জন্য আপনাদেরকে টাকা গুনতে হবে। আমরা এখন একটু নৌকায় চড়বো। এখানে নৌকা ভাড়া হচ্ছে জন প্রতি ২০ টাকা। এটা না, আমরা অবশেষে নৌকায় চলে এসেছি। মূলত আমাদেরকে ওই পিলারের আশেপাশের জায়গাটা ঘুরিয়ে দেখাবে, একদম কাছ থেকে পিলারটা দেখা যাবে। মূলত আমাদেরকে ওই পিলারের চারপাশ দিয়ে একটা রাউন্ড দিয়ে দেখাবে, আর এই নৌকার ভাড়া হচ্ছে মাত্র ২০ টাকা, খুব বেশি একটা নয়। আপনারা চাইলে এই পিলারটা একদম কাছ থেকে ছুঁয়ে দেখতে পারবেন, এই জন্যই এই নৌযাত্রাটা আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য। আর মূলত এই পিলারটার নকশা কিন্তু অনেকটা যে চেন্নাইয়ের আদলে, সম্ভবত এটা চেন্নাই থেকে তৈরি করে আনা হয়েছে, কারণ এরকমের গ্রানাইট পাথর আমাদের বাংলাদেশে নেই। এই হচ্ছে সেই পিলার, এটার ব্যাস হচ্ছে 10 বর্গ ফুট, বেশ বড় আকারের পিলার। বলতে গেলে পুরো পুকুরটা একবার রাউন্ড দেয় এই নৌকা ট্রিপে, যার কারণে খুব ভালোভাবে ঘুরে দেখতে পাবেন। কিন্তু কাছে আসার পরে যেটা দেখতে পেলাম, আসলে এই মাঝখানের পিলারটা উপর দিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু অংশ ভেঙে গিয়েছে। আর এটা অবশ্য সংস্কার করা সম্ভব নয়, যেহেতু এটা পুরোটাই একটা পাথর। পানির উপরে কিন্তু এটার বেশ বড় একটা অংশ আজও রয়েছে, খুবই চমৎকার। সুতরাং এটাই ছিল আমাদের নৌযাত্রা। সুতরাং ঐতিহাসিক দিবর দিঘি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে নওগাঁ জেলার অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।